হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটি থাই ড্রামার গল্প নিয়ে। এই গল্পে রোম্যান্স এবং এক্সাইটমেন্টে ভরা আজকালকার দিনের বন্ধু বান্ধবদের নিয়ে গঠিত। আজকাল কথায় কথায় সবাই বলে যে ফ্রেন্ডস উইথ বেনিফিট, সেরকমই কিছু এই গল্পে আমরা দেখব। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কোশ্চেনের উত্তর দাও। একটি ছেলে ও একটি মেয়ে কি কখনোই খুব ভালো বন্ধু হতে পারে? আমার অ্যান্সারটা ভিডিওটি শেষে বলবো, আর তোমাদের অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে মেন লিড রান ও ফিমেল লিড দাওকে দেখা যায়, যারা বাকি বন্ধুদের সাথে পার্টি করতে ক্লাবে যাচ্ছিল। কিন্তু তখনই ওখানে দাওয়ের এক্স বয়ফ্রেন্ডের এন্ট্রি হয়ে যায়, যে দাওয়ের ওপর নিজের অধিকার ফলাতে লাগে, যেটা দাওয়ের একদমই ভালো লাগে না। সে মিথ্যা বলে যে আমি এখন আর তোমাকে ভালোবাসি না, বরং রানকে ভালোবাসি। তো রানও দাওয়ের হেল্প করার জন্য ছেলেটির সামনে বলে যে হ্যাঁ, দাও আমার গার্লফ্রেন্ড, তাই তুমি ওর পেছন থেকে সরে যাও। এটা বলে সে দাওকে নিয়ে ভেতরে চলে যায়, যেখানে বাকি বন্ধুরাও ছিল। এখানে জ্যান ও লিন আগে বন্ধু ছিল, কিন্তু এখন তারা একে অপরকে ডেট করছে। এখানে রান দাওকে বকা দেয় যে প্রতিবার তুমি এরকমই করো, প্রতিবার তুমি বয়ফ্রেন্ড বানিয়ে নাও, তারপর তার সাথে ব্রেকআপ করার জন্য তুমি আমাকে ইউজ করো। তুমি কি কোনো ভালো বয়ফ্রেন্ড পাও না যে যাকে তাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও, তারপর তার সাথে ব্রেকআপও করে নাও? দাও বলে তাছাড়া আমি কি করব, আমার কোনো ছেলেকে ভালো লাগলে আমি তার সাথে ডেট করি, কিন্তু পরে যখন ও আমার টাইপের হয় না তখন আমি ওর সাথে ব্রেকআপ করে নিই। রান বলে সবসময় তুমি এরকমই করো, আমি আর কোনোদিনও তোমার হেল্প করব না। এখানে এরা এই কথা নিয়ে হাসি মজা করছিল কি তখনই স্টেজে এন্ট্রি হয় দাওয়ের এক্স বয়ফ্রেন্ডের। সে সবার সামনে দাওয়ের কাছে ক্ষমা চায় এবং তাকে আবার তার লাইফে ফিরে আসতে বলে, যার এরকম আচরণে দাও তো পুরোই শকড হয়ে যায় এবং তার থেকে পিছন ছাড়াতে সবার সামনে রানকে কিস করে দেয়, যেটা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আর রানও খুবই শকড হয়, আর দাও নিজেও এগুলো করে খুবই লজ্জিত হয়। তো রান তাকে ওখান থেকে নিয়ে চলে যায়, তারপর জিজ্ঞেস করে তুমি আমাকে কিস করলে কেন? দাও বলে আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে ওকে আমার জীবন থেকে বার করব। তখন আমার মাথায় এই আইডিয়াটাই এলো, তাই আমি করে বসলাম। বেচারা রান এই কিসের জন্য আনকমফোর্টেবল হয়ে যায়, কারণ এরা দুজনেই কোথাও না কোথাও একে অপরকে লাইক করে, কিন্তু একে অপরকে এটা এক্সপ্লেন করতে পারে না। এরপর রান ও দাওয়ের কিসের ফটো পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এটা দেখে রান চিন্তায় পড়ে যায়। সে অনেক চেষ্টা করে যাতে সোশ্যাল মিডিয়া থেকে ওই ছবিটা ডিলিট হয়ে যায়, কিন্তু সে এটা করতে পারে না। লিন বলে তোমার এইসব করে কোনো কাজ হবে না, কারণ ওরা তোমার কথা শুনবে না, কারণ তোমাদের দুজনের ফটো অনেক মানুষই পছন্দ করছে, যার ফলে ফটো ট্রেন্ডিংয়ে আছে। তাছাড়া তোমাদের দুজনকে কাপেলের মতনই দেখতে লাগে। তখন দাও ওখানে পিৎজা বানিয়ে আনে, তো রান তাকে নিয়ে মজা করতে লাগে। এতে রানের মা দাওয়ের সাইড নেয়, কারণ উনি ছোট থেকেই দাওকে নিজের ছেলের বউ বানাতে চায়। এরপর রান দাওকে বলে আমি সোশ্যাল মিডিয়া থেকে ফটোগুলো ডিলিট করার অনেক চেষ্টা করলাম, কিন্তু ওগুলো ডিলিট হলো না। দাও বলে নো প্রবলেম, সবকিছু যেরকম চলছে সেরকম চলতে দাও, এতে কিছুই এসে যায় না। রান বলে আমি জানি আমি একটা ছেলে, তাই আমার কিছু এসে যাবে না, কিন্তু তুমি একটা মেয়ে, আমি চাই না ওই ফটোর জন্য তোমার মান সম্মান যাক। এটা শুনে দাও ইমপ্রেস হয় এবং বলে তুমি তো চেষ্টা করেছিলে তাই না, তাই এত ভেবো না, বলে চলে যাচ্ছিল। তো রান বলে আচ্ছা কাল তোমার আমাকে কিস করে কেমন লেগেছে? এটা শুনে দাও লজ্জিত হয়ে তার কথা ঘোরানোর জন্য বলে কাল আমি যা কিছু করেছি তা নিজেকে বাঁচানোর জন্য করেছি, তাই বেশি ভেবো না, বলে চলে যায়। এরপর রান তার বন্ধুদের সাথে মিলে বাবাকে নিজেদের প্রপোজাল দেখায়, কারণ তারা বন্ধুরা মিলে নিজেদের কোম্পানি খোলার প্ল্যানিং করছে। বাবার তাদের প্রপোজাল ভালো লাগে। রান বলে বাবা আমাদের পুরো প্রপোজাল রেডি হয়ে গেছে, শুধু আমাদের ইনভেস্টমেন্টের দরকার। যদি আপনি 7 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আমাদের কোম্পানি লঞ্চ করার জন্য রেডি হয়ে যাবে। ইনভেস্টমেন্টের কথাটা ঢাকার জন্য বাবা বলে তোমরা ট্রিপে যাচ্ছ তাই না, আগে তোমরা ট্রিপ থেকে ঘুরে আসো, তারপর এইসব নিয়ে আলোচনা হবে। এটা বলে বাবা ওখান থেকে চলে যায়। এরপর সব বন্ধুরা একসাথে ট্রিপে যায়, যেখানে রানের পুরো ফোকাস ছিল দাওয়ের ওপরেই। সে চুপি চুপি তার পিকচার নেয়। এরপর সবাই টেন্ট লাগায়। তারপর জেন লিনকে বলে তুমি ভালোভাবে রেডি হয়ে এসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই, বলে চলে যায়।
আর লিন খুবই খুশি হয়ে টেন্টে যাচ্ছিল রেডি হতে, তো দাও তাকে থামিয়ে বলে, আমার মনে হচ্ছে আজকে জ্যান তোমাকে প্রপোজ করবে। যা শুনে লিন খুবই সারপ্রাইজড হয়ে গিয়ে বলে, এটা তো হতেই পারে না। দাও বলে, আজ আমি জ্যানকে রিং কিনতে দেখেছি, আমার মনে হয় ও তোমাকে আজকে প্রপোজ করবে। এটা শুনে লিন খুশি খুশি ভিতরে যায় এবং ভালোভাবে রেডি হয়ে বাইরে আসে। যাকে দেখে দাও তাকে টিস করতে লাগে, আর তখনই ওখানে দাওয়ের আরেক এক্স বয়ফ্রেন্ড চলে আসে আর তার উপরে চিল্লায় যে আমি জানতাম তোমার সাথে রানের চক্কর চলছে, তাই জন্যই তোমরা একসাথে ঘুরে বেড়াও। যদি তুমি রানকেই ভালোবাসতে তাহলে তুমি আমার ক্লোজ এলে কেন, আমার টাইম কেন ওয়েস্ট করলে? এতে দাওয়াত তাকে কিছু উত্তর দিতে পারে না। সে সাইকেল নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। যেখানে রান শান্তিতে সাইক্লিং করছিল, তখন দাও এসে বলে, আমার এক্স বয়ফ্রেন্ড এখানে চলে এসেছে আর আমাকে তোমার ব্যাপারে কোশ্চেন করছে। রান বলে, তাহলে তুমি ওকে সত্যিটা বলে দিচ্ছ না কেন যে আমরা দুজনা শুধুমাত্র বন্ধু? দাও বলে, কিন্তু আমি এটা ওকে বলতে পারবো না, তাছাড়া আমার কথা ও না শুনলে আমি কি করব? রান বলে, এই প্রবলেমটা তোমার, তাই তুমি এটা সলভ করো। আমি সবসময় তোমার হেল্প করতে তোমার পাশে থাকবো না, তাই প্রবলেম থেকে না পালিয়ে বরং তার সাথে ফাইট করো। দাও বলে, আমি এটা করতে পারবো না, তাই প্লিজ কিছুক্ষণ আমাকে তোমার সাথে থাকতে দাও। রান বলে, আমি এখানে একা টাইম স্পেন্ড করতে এসেছিলাম, কিন্তু তুমি এসে আমার মাথা খারাপ করে দিচ্ছ, তাই এখান থেকে যাও। দাও বলে, প্লিজ এরকম করো না, আমি তো তোমার বন্ধু হই, তুমি কি তোমার বন্ধুর হেল্প করবে না? রান বলে, না করবো না, কারণ তুমি না জেনে শুনে বয়ফ্রেন্ড করে নাও, তারপর 3 মাসের মধ্যে ব্রেকআপ করে নাও কোনো কারণ ছাড়াই, তারপর তুমি আমাকে এইসবের মধ্যে জোর করে টেনে নাও আর আমি সবার সামনে খারাপ হয়ে যাই। দাও বলে, এতে আমি কি করব? আমি আমার টাইপের ছেলে খুঁজেই পাই না। একবার যদি আমি আমার টাইপের ছেলে পেয়ে যাই তাহলে আমি কখনোই ওর সাথে ব্রেকআপ করব না। রান বলে, আমি জানি তুমি তোমার বাবার মতনই ছেলে পছন্দ করো, যে দায়িত্ববান হবে, স্ট্রং হবে আর তোমার সব প্রবলেম সলভ করবে আর তোমার খুব ভালোভাবে খেয়াল রাখবে, কিন্তু এরকম ছেলে এই পৃথিবীতে খুবই কম আছে, তোমাকে এটা বুঝতে হবে। তারা এখানে কথা বলছিল কি ওখানে দাওয়ের সবকটা এক্স বয়ফ্রেন্ড এন্ট্রি নেয়, যারা এখানে অনেক গুন্ডা নিয়ে এসেছিল এদেরকে মারার জন্য। এটা দেখে দাও ভয় পেয়ে যায় এবং রানকে বলে, চলো এখান থেকে পালিয়ে যাই, কিন্তু রান যায় না, বরং সব গুন্ডাগুলোর সাথে ফাইট করে আর সবাইকে আত্মরা করে দেয়। এটা দেখে দাও খুবই ইমপ্রেস হয়, কিন্তু বেচারা রানের তো অবস্থা খারাপ ছিল, কারণ এতগুলা গুন্ডাদের সাথে মারামারি করে তার শরীরে অনেক চোট লেগেছিল। তাই দাও তার চোটে মলম লাগায় এবং তাকে বলে, তোমাকে শার্টটা খুলতে হবে, আমি ওষুধ লাগাতে পারছি না। রান নিজের শার্ট খুললে দাও তাকে হা করে দেখতে লাগে, তারপর বলে, তোমার বডিটা তো সত্যিই দারুণ, মনে হচ্ছে এতে তুমি অনেক পরিশ্রম করেছো। সে বলে, হ্যাঁ, আমি আমার বডি বানাতে অনেক পরিশ্রম করেছি। তারপর বলে, নেক্সট টাইম কোনো বয়ফ্রেন্ড বানালে একটু ভাবনা চিন্তা করে বানিও, কারণ আমি বারবার তোমার হেল্প করতে আসতে পারবো না আর মার খেতে পারবো না। এটা শুনে দাও রেগে যায় এবং তাকে টিস করার জন্য তার ফোনটা চেক করতে লাগে, কারণ রানের ফোনে কোনো মেয়ের বারে বারে মেসেজেস ঢুকছিল। দাও বলে, এই মেয়েটার সাথে কি তোমার কোনো চক্কর চলছে? রান বলে, সেরকম কোনো ব্যাপার না, ও শুধুমাত্র আমার বন্ধু। দাও বলে, সত্যি ও তোমার বন্ধু, কিন্তু ওর মেসেজ দেখে তো মনে হচ্ছে ও তোমার উপর লাইন মারছে। তার মেসেজ দেখে দেখে দাও জেলাসিতে এসে বলে, আমি এর মেসেজের রিপ্লাই দিয়ে দিচ্ছি বলে সে ফোনটা নিয়ে দৌড়াতে লাগে, আর রান তার পেছনে দৌড়ায় নিজের ফোনটা নেওয়ার জন্য। আর এই চক্করে দুজনা একে অপরের ক্লোজ চলে আসে আর দুজনার মধ্যে কিউট মোমেন্ট তৈরি হয়। অন্যদিকে লিন জানতে পারে জ্যান তার সাথে চিট করেছে, এতে তার মন ভেঙে যায়। জ্যান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিন তার কোনো কথাই শোনে না। তখন রান ও দাও ওখানে আসে। লিন দাওকে বলে জ্যান তাকে ছাড়া আরো অনেক মেয়ের সাথে ডেট করছে, আর দাও যে রিংটা দেখেছিল সেই রিংটা জ্যান অন্য মেয়েকে দিয়ে প্রপোজ করবে। এটা শুনে দাও শকড হয়। দাও তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে থামে না, কারণ সে জ্যানকে খুবই ভালোবাসে এবং সে কখনোই ভাবেনি যে জ্যান তাকে এইভাবে ধোকা দিবে। তাই সে জ্যানকে অনেক গালি দেয়। এদিকে রান জ্যানকে জিজ্ঞাসা করে, তুমি লিনের সাথে এরকম করলে কেন, যেখানে তুমি ওকে তো ভালোবাসতে? জ্যান বলে, আমি এখনো ওকে ভালোবাসি, কিন্তু আমি এগুলো করেছি যাতে আমি জানতে পারি আমি সত্যিই কি লিনকে ভালোবাসি নাকি ও শুধুমাত্র আমার একটা বন্ধু। আমি লিনের সাথে যেরকম ফিল করি সেরকম আমি বাকি মেয়েদের সাথে ফিল করি না। আমি লিনকে খুবই ভালোবাসি। রান বলে, সে তুমি যেই জন্যই করো না কেন তুমি লিনকে হার্ট করেছো। জ্যান বলে, আমি যা করেছি তা লিনের জন্যই করেছি। আমি জানতে চাইছিলাম যে আমি লিনকে সত্যি ভালোবাসি কিনা। যেই কথাটা লিন শুনতে পেয়ে যায় এবং খুবই রেগে যায় যে তোমার সাহস কি করে হলো নিজের অন্যায়কে ঠিক প্রমাণ করার।
তুমি নিজের লাভের জন্য আমাকে ইউজ করেছো। জ্যান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিন তার কোনো কথাই শোনে না এবং বাকিদেরকে বলে দেয় যে বন্ধুরা, তোমরা কোনোদিনও নিজেদের বন্ধুদের সাথে ডেট করবে না। যদি করো তাহলে তোমাদের অবস্থাও আমার মতনই হবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর দাও ও রান লিনের কথা শুনে খুবই ভয় পেয়ে যায় যে তাদের দুজনের অবস্থাও আবার এদের দুজনের মতন না হয়ে যায়। এরপর রান দাওকে বাড়িতে ছাড়তে যায়। তখন দাওকে ঘুমাতে দেখে রান তাকে দেখতেই লাগে, কারণ তাকে দেখতে বেশ কিউট লাগছিল। তখন দাও চোখ খুললে রান অন্যদিকে তাকাতে লাগে। এরপর দাও রানকে বলে, লিন জ্যানের জন্য গ্রুপ থেকে এক্সিট করে নিয়েছে। আমার ভয় লাগছে যে ও আবার জ্যানের জন্য আমাদের সাথে কাজ করতে মানা না করে দেয়। রান বলে, তুমি চিন্তা করো না, এখন ও রেগে আছে তাই এগুলো করছে। ওর রাগ কমে গেলেই ও চলে আসবে। তখন ওখানে দাওয়ের মা চলে আসে আর দাওকে বলে, তুমি এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি ভিতরে এসে দিদির কাজে সাহায্য করো। এরপর দাও তার দিদিকে কাজে সাহায্য করে। তারপর কাজ শেষ করে যখন সবাই রিল্যাক্স করছিল, তখন দাওয়ের দাদি তাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আনে আর রানের খুবই কেয়ার দেখায়, কারণ ওনার রানকে নিজের জামাই বানানোর ইচ্ছা, যাতে রান দাওকে বিয়ে করে সারা জীবন তার পাশে থাকে। কিন্তু তখন মা এদের সম্পর্কতে টোন্ট মেরে বলে, মা, দাওয়ের লাইফ তো সেট হয়ে যাবে, কিন্তু রানের লাইফ বেকার হয়ে যাবে, কারণ আপনিও জানেন যে আমার মেয়েটা কোনো কাজেরই না। দাদি বলে, তুমি নিজের মেয়ের ব্যাপারে এটা কি করে বলতে পারো? তোমার মেয়েও যথেষ্ট ট্যালেন্টেড। মা বলে, যদি এতটাই ট্যালেন্টেড হতো তাহলে ও আমার বড় মেয়ের মতন আমার মুখ উজ্জ্বল করত, নাকি এইভাবে সব জায়গায় ধাক্কা খেত। মায়ের এইভাবে বড় মেয়ের সাথে কম্পেয়ার করাটা দাওয়ের একদমই পছন্দ হয় না, কারণ মা কখনোই তাকে বোঝার চেষ্টাও করে না। সে ঘরে এসে নিজের ভাগ্যের উপরই আফসোস করে। তখন রান তাকে কল করে বলে, মায়ের কথাগুলো মনে লাগিয়ে কষ্ট পেও না, উনি তো এরকম বলেই থাকেন। তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে আর তুমি একদিন অবশ্যই ওনার মুখ উজ্জ্বল করবে। এগুলো বলে রান ওখান থেকে চলে যায়। তারপর রান বাড়িতে এসে তার বাবার সাথে টাইম স্পেন্ড করে। বাবা বলে, তুমি বিজনেসের ব্যাপারে সবকিছু ভেবে নিয়েছো তো, কিন্তু সব কাজ একা একা করবে না। রান বলে, আপনি আমার উপরে চিন্তা করবেন না, আমি বন্ধুদের সাথে স্টার্ট আপ খুলছি আর আমরা সব বন্ধু একসাথে মিলে সব কাজ করব। আমি একা একা সব কাজের ভার নিয়ে নিব না, তুমি কোনো চিন্তা করো না। বাবা বলে, তাহলে তো এটা খুবই ভালো ব্যাপার। রান বাবাকে গুড নাইট বলে শুতে চলে যায়। পরের দিন রানের লাইফে সবকিছু উলটপালট হয়ে যায় যখন সে জানতে পারে তার বাবার কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেছে আর তাদের ওপরে 3 কোটি টাকার লোন আছে, যার জন্য বাবা কোথাও গায়েব হয়ে গেছে। যা শুনে রান ও তার মায়ের তো পায়ের তল থেকে মাটি সরে যায়। এরপর ওই লোন ভরার জন্য এদের পুরো বাড়ির জিনিসপত্র নিলাম করে দেওয়া হয়, কিন্তু এতেও সবটা লোন শোধ হয় না, বরং কিছু ধার থেকেই যায়। এরপর রান তার বাবার একটি লেটার পায়, যেখানে বাবা লিখেছিল, ছেলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের উপরে এতগুলো টাকার লোন রেখে চলে যাচ্ছি, কারণ আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি কোম্পানি বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার দ্বারা কিছুই হলো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার চলে যাওয়ার পর তুমি নিজের ও নিজের মায়ের খেয়াল রেখো। লেটার পড়ে রানের তার বাবার উপরে খুবই রাগ হয় যে বাবা তাকে ও তার মাকে এত বড় প্রবলেমের মধ্যে ফেলে কি করে চলে যেতে পারে। তখন ওখানে দাও চলে আসে, সে এগুলো সব শুনে নিয়েছিল। এরপর সব বন্ধুরা খবর পেয়ে রানের বাড়িতে আসে আর বলে, আমাদের একসাথে বিজনেস খোলার স্বপ্ন এখন পূরণ হলো না তো কি হয়েছে, আমরা পরে আমাদের স্বপ্ন পূরণ করব। তার আগে আমরা অনেক বেশি বেশি করে টাকা ইনকাম করে নেব, তারপর আমরা একসাথে মিলে এই কোম্পানিটা খুলবো আর একসাথে কাজ করব। লিন বলে, এই আইডিয়াটা ভালো, তবে এখন থেকে আমাদের আলাদা থাকা উচিত। দাও বলে, আমরা যতই অন্য জায়গায় থাকি না কেন, অন্য জায়গাতে কাজ করি না কেন, আমরা সারা জীবন বন্ধু থাকবো আর একে অপরের পাশে থাকবো। এরপর রান একা একা বসে বসে নিজের বাবাকে মনে করছিল। তখন ওখানে দাও এলে রান বলে, তুমি এখনো বাড়ি যাওনি কেন? দাও বলে, আমি তোমার সাথে আরো কিছুটা সময় কাটাতে চাই, কারণ আমার মনে হচ্ছে তুমি একদম ঠিক নেই। রান বলে, আমি সবসময় বলতাম কখনো প্রবলেম থেকে পালিও না, বরং প্রবলেমকে সামনে থেকে ফাইট ব্যাক করো। তুমি জানো এই কথাটা আমাকে কে শিখিয়েছিল? আমার বাবা। কিন্তু আজ উনি প্রবলেম দেখে নিজেই পালিয়ে গেলেন। উনি যখন নিজেই প্রবলেম থেকে পালিয়ে যাচ্ছেন, তাহলে উনি আমাকে প্রবলেমের সাথে লড়াই করা শেখালেন কেন? এখানে সে বাবাকে মনে করে খুবই কান্না করে। দাও তাকে শান্ত করে আর বলে, এই খারাপ সময়েও ধীরে ধীরে পার হয়ে যাবে, তুমি শুধুমাত্র সাহস রাখো। এখানে এরা ইমোশনাল হতে হতে একে অপরকে কিস করে বসে এবং দাও নিজের ফিলিংস কনফেস করে দেয়, কিন্তু রান তার মন ভেঙে দেয়, এটা বলে যে এখন পরিস্থিতি ঠিক নেই, তাই আমাদের এক হওয়াটা সম্ভব না।
তাই যেরকম চলছে সেরকমই চলুক। দাও বলে, আমি জানি তোমার পরিস্থিতি এখন ঠিক নেই, কিন্তু আমরা দুজনে মিলে এই পরিস্থিতির মোকাবিলা করব, প্লিজ আমার সাথে তো থাকো। রান বলে, আমি তোমাকে এইসবে টেনে আনতে চাই না, তাই যেরকম চলছে সেরকমই চলতে দাও। এইগুলো শুনে দাও খুবই আপসেট হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলিয়ে নেয় আর ওখান থেকে চলে যায়। এইভাবে দিন পার হতে লাগে। রান তার বাবার লোনের টাকা চুকাতে দিন রাত কাজ করে। সে সব রকম ছোট বড় কাজ করে টাকার জন্য, আর তার মাও কাজ করে টাকার জন্য। কিন্তু সে এখনো রানের বাবার ফিরে আসার জন্য ওয়েট করে, কারণ তার মনে হয় রানের বাবা একদিন ঠিক ফিরে আসবে। এরপর একদিন দাও রানকে তার শুটিং স্পটে নিয়ে আনে, কারণ একজন মেল মডেলের দরকার ছিল। আর রান যেহেতু খুবই হ্যান্ডসাম ছিল, তাই তারা তাকে দেখেই সিলেক্ট করে নেয়। তো দাও এখানে রানের সাথে ক্লোজ হয়ে ফটো তুলতে লাগে, যেগুলো দাওয়ের বসের একদমই ভালো লাগে না, কারণ এই লোকটি দাওয়ের এখন বয়ফ্রেন্ড। তাই সে এদের সম্পর্ক নিয়ে কোশ্চেন করে যে তোমরা দুজন তো শুধুমাত্র বন্ধু, তাই না? তাহলে এইরকম আচরণ কেন করছো? দাও বলে, এটা কাপেল শ্যুট চলছে, এতে কাপেলের মধ্যে রোম্যান্স না দেখালে মানুষ এটি পছন্দ করবে না। এই শ্যুটের জন্য যা ইম্পর্টেন্ট আমি তাই করছি। বস বলে, তোমরা সুযোগের সদ্ব্যবহার করছো। এটা শুনে দাও রেগে গিয়ে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয় এবং চলে যাচ্ছিল, কিন্তু ওই লোকটি তাকে যেতে দেয় না, বরং তার সাথে অসভ্যতামি করতে লাগে, যেটা রানের একদমই ভালো লাগে না। সে দাওয়ের জন্য স্ট্যান্ড নেয়, তো লোকটি তার সাথে ফাইট করতে লাগে। তো রান তাকে ভালো মতোই স্বভাব শেখায়। এরপর রান দাওকে বলে, তুমি তোমার বসের সাথে ঝামেলা করে ফেললে, এবার তো ও তোমাকে জব ছাড়িয়ে দিবে। দাও বলে, ও কি কাজ ছাড়াবে, আমি নিজেই কাজ ছেড়ে দিয়েছি। রান বলে, তাহলে তুমি কি করে ইনকাম করবে? দাও বলে, তুমি চিন্তা করো না, অলরেডি আমি কাজ পেয়ে গেছি। তাছাড়া এই নাও তোমার আজকের কাজের টাকা। রান টাকার খামের মধ্যে 2000 টাকা বেশি দেখতে পাই, তাই বলে, তুমি এই এক্সট্রা টাকা দিচ্ছ কেন? সে বলে, তুমি আমার সাথ দিয়েছিলে তাই। তাছাড়া আমি ওই বুড়ো থেকে বিরক্ত হয়ে গেছিলাম, আর যে করেই হোক ওর থেকে পিছন ছাড়াতে চাইছিলাম, আর তুমি আমার হেল্প করে দিলে। রান বলে, তোমার টাকা তুমি রাখো তোমার কাছে, আমার কোনো ইচ্ছা নেই তোমার টাকাগুলো নেয়ার। দাও টাকাটা নেয় না, বরং চুপি চুপি তার ব্যাগের মধ্যে ভরে দেয়। এরপর রান বলে, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তুমি প্রবলেম ফেস করতে পারছো। দাও বলে, আমাকে বড় হতেই হতো, কারণ তুমি ওই রাতে আমাকে যা বলেছিলে, তারপর আমার কাছে আর কোনো অপশন ছিল না। এটা শুনে রান স্যাড হয়ে যায় এবং কাজের বাহানা করে ওখান থেকে উঠে চলে যায়। তার ব্যবহারে দাও খুবই দুঃখী হয়। সে রানকে পছন্দ করে, কিন্তু রান তার সাথে রিলেশনে আসতে চায় না। এদিকে রান বাড়িতে এসে নিজের জামা কাপড় ওয়াশ করতে যায়, তখন ব্যাগে ওই 2000 টাকার নোট দেখতে পায়, যা দেখে সে স্মাইল করে, কারণ সে বুঝে গেছে এটা দাওয়েরই কাজ। এরপর সব বন্ধুরা একসাথে ডিনারে আসে। কে বলে, দাও, তোমার যখনই মন খারাপ করে তখনই তুমি আমাদের সাথে দেখা করতে আসো, তাছাড়া তোমার তো আমাদের সাথে দেখা করার সময় হয় না। দাও বলে, সেরকম কোনো ব্যাপার না। লিন বলে, তুমি আর কতদিন যার তার সাথে টাইম পাস করবে? তুমি কি এখনো তোমার বাবার মতন ছেলে পাওনি? দাও বলে, আমি পেয়ে গেছি, কিন্তু ও আমার সাথে রিলেশনশিপে আসতে চায় না। এটা শুনে বাকিরা শকড হয়ে গিয়ে বলে, কে সেই ছেলে যাকে তুমি লাইক করো? দাও রানের দিকে তাকিয়ে বলতেই যাচ্ছিল কি রান তাদের কথা ঘুরিয়ে দিয়ে ড্রিঙ্ক আনতে চলে যায়। তখন কিছু মেয়েরা তাকে ঘিরে ধরে এবং তার সাথে লাইন মারার চেষ্টা করে। এতে রান তাদের থেকে বাঁচতে দাওয়ের কাছে হেল্প চায়, বাট দাও এটা দেখেও ইগনোর করে দেয়। লিন বলে, দাও, তুমি গিয়ে ওই বেচারাকে হেল্প করো, না হলে ওই মেয়েগুলোকে খেয়ে ফেলবে। তখন দাও গার্লফ্রেন্ড হয়ে তার কাছে আসে, কিন্তু মেয়েগুলো বিশ্বাসই করে না যে এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দাও বলে, আমি তোমাদের সামনে একে কিস করলে তবেই কি তোমরা বিশ্বাস করবে? এটা শুনে মেয়েগুলো রানের পেছন ছেড়ে দেয়, আর দাও রানকে নিয়ে চলে আসে। তাদেরকে দেখে লিন বলে, তোমরা দুজন একে অপরের জন্য একদম পারফেক্ট, তোমাদের একে অপরকে ডেট করা উচিত। যা শুনে দুজনেই লজ্জা পেয়ে যায়। তখন জ্যাং তার নিউ গার্লফ্রেন্ডকে নিয়ে ওখানে আসে। এটা দেখে লিন রেগে যায় আর জ্যাংয়ের ওপরে চিল্লায়, যখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে এখানে আনবে তার আগে তোমার বলা উচিত ছিল, তাহলে আমরা একটু প্রিপেয়ার থাকতাম। জ্যাং বলে, কি বলছো কি? আমি কি আমার গার্লফ্রেন্ডকে আমার বন্ধুদের সাথে দেখা করাতে আনতে পারবো না? এটা নিয়ে লিন ও জ্যাংয়ের মধ্যে ঝামেলা হয়ে যায়। জ্যাং বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে মজা করবে তো সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডের সাথে মজা করতে পারবো না। ভুলে যেও না, সবার আগে বয়ফ্রেন্ড তুমি বানিয়েছিলে। আমার এখানে আসাটা তোমার যদি ভালো না লাগে তাহলে আমি আর কখনোই তোমাদের সামনে আসবো না বলে সে চলে যায়। তো কে তার পিছনে যায় তাকে মানাতে, আর লিন বাথরুমে চলে যায় কান্না করতে। এইভাবে এদের গেট টুগেদার এখানেই শেষ হয়ে যায়। এরপর রান দাওকে বলে, লিনের কোনো বয়ফ্রেন্ড নেই তাই না?
দাও বলে, তুমি ঠিকই বলেছ, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। ও ইচ্ছা করে এরকম পোস্ট করে যাতে সে জ্যাংকে জ্বালাতে পারে আর তাকে বোঝাতে পারে যে ও নিজের লাইফে খুব ভালো আছে। আর জ্যাং এগুলো দেখে দেখে প্রচন্ড রেগে যায় আর লিনকে জ্বালানোর জন্য গার্লফ্রেন্ড বানায়। রান বলে, এরা দুজনে একে অপরকে পছন্দ করে, কিন্তু দুজনের ইগোর চক্করে এসে এরা একে অপরকে হার্ট করছে। এদের সব প্রবলেম সলভ করে এক হয়ে যাওয়া উচিত। দাও বলে, সব প্রবলেম বসে সলভ করা চায় না বলে সে বাড়ি যাওয়ার জন্য গাড়ির চাবি চাই। তো রান বলে, গাড়ি আমি চালাবো, কারণ তুমি ড্রাঙ্ক আছো। দাও বলে, আমি বেশি ড্রিঙ্ক করিনি, আমি গাড়ি চালাতে পারবো বলে হাতাহাতিতে চাবি জলের মধ্যে পড়ে যায়। রান চাবি আনার জন্য নিজের শুজ খুলছিল, তো এটা দেখে দাও নিজেই জলে নেমে গিয়ে চাবি খুঁজতে লাগে, কিন্তু সে চাবি পায় না। তখন রান এসে চাবিটা খুঁজে পেয়ে যায়। দুজনা ওখান থেকে বেরোতে যাচ্ছিল কি ঝর্ণার জলে দুজনাই ভিজে যায়। দাও জলের মধ্যে খেলতে লাগে, তো রানও তার সাথে খেলতে লাগে আর এদের কিউট রোম্যান্স দেখা যায়। তবে রান নিজের ইমোশনস কন্ট্রোল করে দাওকে বলে, অনেক রাত হয়ে গেছে আর তুমি ভিজেও গেছো, চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে আসছি বলে তাকে ছাড়তে যাই। এরপর রানের বস রানের কাজে ইমপ্রেস হয়, কারণ সে যেই প্রজেক্টে হাত দেয় সেটাই সুপার ডুপার হিট করে। এতে কোম্পানির বেশ ভালো লাভ হয়। বস খুশি হয়ে তাকে আরেকটি প্রজেক্ট দেয়। রান সেই প্রজেক্টের জন্য মীরা নামের মেয়ের সাথে দেখা করে, যে তার সাথে এই প্রজেক্টে কাজ করবে। তো মীরার প্রথম দেখাতেই রানকে ভালো লেগে যায়। রান এতটাই হ্যান্ডসাম যে তার উপর থেকে সে চোখ সরাতেই পারছিল না, কিন্তু রানের তার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, কারণ সে তাকে কলিগই মনে করে। অন্যদিকে দাও তার কলিগদের জন্য কফি কিনতে আসে, কিন্তু তার কাছে পুরো টাকা না থাকায় সে চিন্তায় পড়ে যায়। তখন ওখানে কান নামের একটি ব্যক্তির এন্ট্রি হয়। কান দাওয়ের সমস্ত টাকা পে করে দেয়। দাও বলে, তুমি 1 মিনিট ওয়েট করো, আমার অফিস কাছেই, আমি ওখান থেকে টাকা নিয়ে আসছি। কান বলে, তার কোনো দরকার নেই, আমরা যখন নেক্সট টাইম দেখা করব তখন তুমি টাকা দিয়ে দিও। দাও বলে, কিন্তু আমরা নেক্সট টাইম কবে দেখা করব? সে বলে, যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আমাদের দেখা হবে। দাও ওকে বলে ওখান থেকে চলে যায়। তারপর সে অফিসে এসে তার কলিগদেরকে কানের ব্যাপারে বলতে লাগে যে আজ কফি শপে একজন হ্যান্ডসাম ছেলেকে দেখলাম যে আমার উপরে লাইন মারছিল। যদি আমার অফিসে আসা তাড়াতাড়ি না থাকতো তাহলে আমি আজকে ওর নাম্বারটা নিয়েই আসতাম। সে এখানে কানের কথা বলছিল কি ওখানে কানের এন্ট্রি হয়, কারণ সে কোম্পানির ক্লায়েন্ট যে নিজের অ্যাপার্টমেন্ট ডিজাইন করবে বলে এসেছে। এখানে দাও ও কান একে অপরকে দেখে খুবই খুশি হয় যে ফাইনালি আবার আমাদের দেখা হয়ে গেল। এদিকে মীরা ও রান প্রজেক্টের কাজ করে, আর মীরা খুব চেষ্টা করে যাতে সে রানের সাথে বেশিক্ষণ সময় থাকতে পারে। এই চক্করে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে দাও তার কলিগদের সাথে পার্টি করতে আসে, যেখানে কান দাওয়ের সাথে লাইন মারার চেষ্টা করে। এটা দাও নোটিস করে। এরপর দাও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল। তো কান বলে, আমি কি তোমাকে বাড়িতে ছাড়তে যাবো? দাও বলে, তার কোনো দরকার নেই, আমি আমার বন্ধুকে আসতে বলেছি, ও আমাকে নিতে আসবে। কান তার সাথেই দাঁড়িয়ে থাকে। তাই দাও বলে, তোমার এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। কান বলে, তোমার বন্ধু যতক্ষণ না আসছে ততক্ষণ আমি তোমাকে কোম্পানি দিই। এরই মাঝে সে দাওকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এতে দাও শকড হয় এবং কোনো রিপ্লাই করতে পারে না। তখন ওখানে রান চলে আসে এবং দাওকে নিয়ে চলে যাচ্ছিল। তো কান রানকে দেখে মনে করে এদের দুজনের মধ্যে সিওর চক্কর চলছে। তখন দাও বলে, আমরা দুজন শুধুমাত্র বন্ধু, এর চেয়ে বেশি কিছু নয়। যা শুনে কান খুশি হয়ে যায়। রাস্তাতে দাও কন্টিনিউ রানের মাথা খারাপ করছিল কানের ব্যাপারে বলে বলে যে সে খুবই ভালো আর আমার সাথে রিলেশনে আসতে চাই, যেগুলো শুনে শুনে রানের তো একদমই ভালো লাগে না। তাই বলে, তুমি কানের গুণগান করা বন্ধ করবে? তুমি জানো তোমার চক্করে আমি কতটা ইম্পর্টেন্ট কাজ ছেড়ে এসেছি। নেক্সট টাইম এতটা ড্রাঙ্ক থাকলে ওই কানকেই বলে দিও তোমাকে বাড়িতে ছাড়তে যেতে। এরপর রানের অফিসে কিছু কাজ থাকায় সে দাওকে নিয়েই অফিসে আসে, যেখানে মীরা ছিল। মীরা রানকে বলে, যদি আমাদের এই প্রজেক্টটা সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমার সমস্ত লোন ইজিলি শোধ হয়ে যাবে। এটা শুনে রান খুশি হয়ে যায় আর বলে, আগে আমি একে বাড়িতে ছেড়ে আসছি, তারপর প্রজেক্টের কাজ করব। দাওয়ের এদের এত ক্লোজনেস দেখে খুবই জ্বলন আসে এবং সে জেলাসিতে এসে রান ও মীরার সেটিং করানোর চেষ্টা করে এবং মীরাকে রানের ব্যাপারে সবকিছু বলতে লাগে। যা শুনে রান রেগে গিয়ে দাওকে চুপ করতে বলে আর তাকে নিয়ে বাইরে আসে এবং বলে, তুমি ভেতরে কি সব বলছিলে? তুমি আমাকে মীরার সাথে সেট করানোর চেষ্টা করছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে?
দাও বলে, আমি তো তোমার ভালোর জন্যই করছি, তুমি আর কতদিনই বা সিঙ্গেল থাকবে। মীরা তোমার জন্য একদম পারফেক্ট, তোমাদের দুজনের জোড়ি খুব ভালো মানাবে। রান বলে, মীরা শুধুমাত্র আমার ভালো বন্ধু, এছাড়া আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। দাও বলে, সত্যি? কিন্তু আমার তো মনে হয় না যে তোমরা দুজন শুধুমাত্র বন্ধু। মীরাকে দেখে বোঝাই যায় যে ও তোমাকে পছন্দ করে, আর তুমিও হয়তো ওকে পছন্দ করো। এই জন্যই তো তোমার লোনের কথাটাও তুমি ওকে বলেছো। এতে দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায়। রান বলে দেয় যে আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো আর নিজের লাইফে ফোকাস করো। দাও বলে, ঠিক আছে, আমি আর কোনোদিনও তোমার লাইফে ইন্টারফেয়ার করব না, আর তুমিও আমার লাইফে ইন্টারফেয়ার করবে না। এদিকে মীরা এদের একসাথে ঝগড়া করতে দেখে, কিন্তু বুঝতে পারে না যে এখানে এদের মধ্যে কি চলছে। পরের দিন দাওয়ের মা দাওকে কাজ ছেড়ে দিয়ে তার দিদির সাথে বিজনেস করতে বলে, কারণ দাওয়ের কাজের কোনো স্টেবিলিটি নেই। দাও এতে রেগে গিয়ে বলে, আমি যাই করি না কেন আপনি কখনোই আমার কাজে খুশি হবেন না, কারণ আপনি আমাকে নিজের হিসেবে চালাতে চান, কিন্তু আমি এরকম করব না। আপনাকেও বুঝতে হবে সব মানুষ একই রকম হয় না। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে উনি আমাকে বুঝতেন, আপনার মতন আমাকে ছোট করতেন না। এতে মা রেগে গিয়ে মা ও মেয়ের মধ্যে ঝামেলা হয়ে যায়, আর দাও ওখান থেকে চলে যায়। দাদি মাকে বোঝায় যে তোমার কখনোই মেয়ের সাথে এইভাবে কথা বলা উচিত না, কখনো তো তুমি ওকে ভালোভাবেও বোঝাতে পারো। মা বলে, আমি তো ওর ভালোর জন্যই বলছি, কিন্তু ও বুঝতেই চায় না। এদিকে দাও অফিস এসেও স্যাড হয়ে বসেছিল। কান এসে বলে, কি হয়েছে? সে বলে, সেরকম কিছু না, জাস্ট ফ্যামিলি ম্যাটার। কান বলে, তোমার যদি এখন বাড়ি যেতে না ইচ্ছা হয় তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, যেখানে আমরা এনজয় করব আর তোমার মুডও ঠিক হয়ে যাবে। তো দাও কানের বাড়িতে যেতে রাজি হয়ে যায়। এদিকে রান ও মীরা প্রজেক্টে কাজ করছিল, কিন্তু মীরার নজর ছিল রানের দিকে, আর রান মন দিয়ে কাজ করছিল। তখন দাওয়ের দাদি রানকে কল করে বলে, এখনো অবধি দাও বাড়িতে আসেনি। সকালে ওর সাথে ওর মায়ের ঝামেলা হয়েছিল, তারপরও বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এখনো বাড়ি ফেরেনি। আমার ওর জন্য চিন্তা হচ্ছে। রান বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি বলে সে কন্টিনিউ দাওকে কল করে, কিন্তু দাও তার ফোন ধরে না। এদিকে দাও কানের সাথে তার বাড়িতে যায় আর তার সাথে রোম্যান্স করতে লাগে, আর এদিকে রান বারে বারে তাকে কল করে, কিন্তু দাওয়ের ফোন সাইডে পড়েছিল। আর এখান থেকে এদের দুজনের সম্পর্ক নষ্ট হতে লাগে, আর এরা দুজন 6 মাস ধরে একে অপরের সাথে কোনো রকম ভাবে কন্টাক্ট রাখে না। এরপর রান ও মীরা মিলে একটি ফুড ডেলিভারি অ্যাপ লঞ্চ করে, আর এরা দুজন এই কোম্পানিটা চালায়। প্রথমে তো কোম্পানি বেশ ভালোই চলছিল, কিন্তু এখন সেইভাবে এদের লাভ হচ্ছে না, যার ফলে এদের অনেক বেশি ফাইন্যান্সিয়ালি প্রবলেমে পড়তে হয়। তাই রান সব জায়গায় লোনের জন্য যায়, কিন্তু লোন পায় না। তবে সে হার মানে না, বরং এর মোকাবিলা করে। এতে মীরাও তার সাথ দেয়, আর এখানে আমরা জানতে পারি যে এরা দুজনা ডেট করছে আর লিভিং রিলেশনে আছে। তবে এদের মধ্যে ডিল হয়েছে যে এদের যদি একে অপরের সাথে ভালো লাগে তাহলেই এরা লাইফ টাইম একসাথে থাকবে, মানে বিয়ে করবে। আর যদি এদের সম্পর্ক ভালো না চলে তাহলে এরা একে অপরকে ছেড়ে দিবে, তাও আবার একে অপরের কোনো রকম ক্ষতি না করে। অন্যদিকে কান ও দাও রিলেশনশিপে আছে, আর দাওয়ের ফ্যামিলিও কানকে বেশ পছন্দ করে, কারণ কান দাওয়ের ফ্যামিলির অনেক হেল্প করে আর ফাইন্যান্সিয়ালি এদের অনেক সাপোর্টও করে। তাই তারা খুব খুশিও থাকে, আর দাওকে বলে তাড়াতাড়ি কানকে বিয়ে করে নিতে। কিন্তু দাও এখনো বিয়ের জন্য রেডি নয়, বরং নিজের ফিউচারের জন্য সময় দিতে চায়। দায়ের কাজও এখন ভালো চলছে, সে ডে বাই ডে কাজে অনেক প্রোগ্রেস করেছে, আর তার কলিগরাও তার প্রোগ্রেসে অনেক খুশি হয়। একদিকে দাওয়ের লাইফ পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে, কিন্তু অন্যদিকে রানের লাইফ পারফেক্ট চললেও সেটা তার মনের মতন নয়। এরপর দাও ও রানের একটি মলের মধ্যে দেখা হয়। পুরো 6 মাস পরে একে অপরকে সামনে থেকে দেখে দুজনেই তো অকওয়ার্ড ফিল করতে লাগে, যার ফলে এরা কি বলবে কিছুই বুঝতে পারে না। তবে ধীরে ধীরে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আর দুজনা একে অপরের সাথে মন খুলে কথা বলে। রান দাওয়ের কাছে ক্ষমা চায় যে আমার ওই দিন তোমার সাথে ওইভাবে কথা বলাটা উচিত হয়নি, আমার তোমাকে ওই কথাগুলো বলাটাও উচিত হয়নি। দাও বলে, তোমার ক্ষমা চাইতে একটু বেশি লেট হয়ে গেল না? রান বলে, আমি অনেক আগেই তোমার কাছে ক্ষমা চাইতাম, তাই জন্যই ওই রাতে আমি তোমাকে কল করেছিলাম, কিন্তু তুমি আমার ফোন ধরোনি। যদি ওই রাতে আমার ফোনটা তুমি তুলতে তাহলে আমাদের মধ্যে এতটা দূরত্ব আসতো না। দাও বলে, আমারও এটাই আফসোস হয় যে ওই দিন রাতে আমি তোমার ফোনটা কেন তুললাম না। এরপর কথা বলতে বলতে দাও বুঝতে পারে রানের লাইফ এতটাও পারফেক্ট চলছে না যতটা সে ভাবছে। তাই বলে, তোমার কখনো যদি আমার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে তোমার হেল্পের জন্য বলো।
রান বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক সমস্যার সমাধান করব। এরপর রান বাড়ি এসে মীরাকে বলে, আজও আমাদের কাজটা হলো না। মীরা বলে, তুমি চিন্তা করো না, একটা না একটা রাস্তা ঠিকই বেরিয়ে আসবে, আর আমরা আমাদের এই অ্যাপটা আবারও রান করাতে পারবো। বলে এরা রোম্যান্স করতে লাগে। পরের দিন সকালে দাও শুয়েছিল। ওখানে কান আসে আর তাকে খুব ভালোভাবে দেখছিল। দাও বলে, তুমি এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাবে? কান বলে, আমাকে পেরেন্টসদের সাথে দেখা করতে যেতে হবে। ওনারা আমাকে ডিনারে ইনভাইট করেছেন, তাই আজ আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে পারবো না। দাও বলে, কোনো ব্যাপার না, তুমি যাও ওনাদের সাথে সময় কাটাতে। কান খুশি খুশি ওখান থেকে চলে যায়। এরপর রান ও মীরা ব্যাংকে যায় তাদের লোনের ব্যাপারে কথা বলতে। তখন রান কানকে দেখতে পায়, তা আবার অন্য একটি মেয়ের সাথে। এতে রানের সন্দেহ হয়, তাই সে মীরাকে ব্যাংকে পাঠিয়ে দিয়ে কানের পিছনে চলে যায় এবং কান ও ওই মেয়েটিকে এতটা ক্লোজ দেখে তার মনে হয় কান সত্যি হয়তো দাওকে চিট করছে। এতে সে খুবই রেগে যায়। এরপর এরা ফ্রেন্ডরা একসাথে মিট আপ করে, যেখানে রান ও ডাও এসেছিল। বাকি ফ্রেন্ডরা এদেরকে দেখে বলে, ফাইনালি তোমরা দুজনে একসাথে এলে, না হলে তো আগের মিট আপগুলোতে কখনো রান গায়েব থাকতো তো কখনো দাও গায়েব থাকতো। তখন ওখানে লিন একটি মেয়ের সাথে আসে, যা দেখে চ্যাং রেগে গিয়ে বলে, তুমি কি সত্যি একে ভালোবাসো? একে তুমি ডেট করছো? লিন বলে, হ্যাঁ, ও আমাকে তোমার মতন ধোকা দেয়নি, আর আমার ওর সাথে বেশ ভালোই লাগে, তাই আমি একে ডেট করছি। কে বলে, তুমি কবে থেকে মেয়েদের প্রতি ইন্টারেস্ট নিতে লাগলে? তুমি তো ছেলেদের প্রতি ইন্টারেস্টেড ছিলে। লিন বলে, জানি না, কিন্তু আমার এর সাথে থাকতে খুব ভালো লাগে। জ্যাংয়ের লিনের কথাগুলো শুনে খুবই রাগ হচ্ছিল, তাই সে উঠে চলে আসছিল। তো রান তাকে থামিয়ে বলে, তোমার রাগ করাতে লিন তোমার কাছে চলে আসবে না। জ্যাং বলে, আমি জানি লিন এগুলো ইচ্ছা করে করছে, ও অন্য কাউকে পছন্দ করে না। রান বলে, যাই হোক না কেন, এটা লিনের জীবন, ও ওর জীবনে কি করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এরপর দাও এসে রানকে বলে, আজ পার্টিতে মীরা এলো না কেন? রান বলে, ওর শরীরটা ভালো নেই, তাই ও আসেনি। আচ্ছা, কান এলো না কেন পার্টিতে? দাও বলে, আজ কান ওর পেরেন্টসদের সাথে দেখা করতে গেছে, তাই এখানে আসতে পারেনি। রান বলে, তাহলে তুমি ওর সাথে ওর পেরেন্টসদের সাথে দেখা করতে গেলে না কেন? দাও বলে, কারণ ওর পেরেন্টসটা অন্যরকম টাইপের, ওরা খুবই স্ট্রিক্ট টাইপের, তাই আমি ওনাদের সাথে একটু কমই দেখা করি। এগুলো শুনে রান শিওর হয়ে যায় যে কান সত্যি দাওকে চিট করছে, তাই তার ইচ্ছা হয় যে কানের কথাগুলো দাওকে বলে দিতে, কিন্তু সে বলতে পারে না। দাও বলে, আমি জানি তোমার ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছে, তাই তুমি সব জায়গাতে লোনের জন্য অ্যাপ্লাই করছো, কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাই আমার কাছে একটা প্ল্যান আছে। কান তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, কারণ ও এই ফিল্ডে নতুন কিছু ট্রাই করতে চাই। তুমি রাজি হলে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। এটা শুনে রান রেগে গিয়ে বলে, আমার তোমার কানের কোনো হেল্পের দরকার নেই। এই নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়। তবুও দাওয়ের রানের জন্য চিন্তা হয়, তাই সে মীরাকে কল করে বলে, কান তোমাদের অ্যাপে ইনভেস্ট করতে চাই, যদি তোমরা চাও তবেই। আমি রানের সাথে কথা বলেছি, কিন্তু রাজি হচ্ছে না, কিন্তু আমি চাই তুমি ওকে মানানোর চেষ্টা করো, কারণ তোমরাও জানো যে তোমাদের এখন টাকার কতটা দরকার, আর কান যখন তোমাদের হেল্প করতে চাইছে তো এতে খারাপই বা কি আছে। এই আইডিয়াটা মীরার বেশ ভালোই লাগে, তাই সে রানকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে কানের সাথে দেখা করতে নিয়ে যায়। এরপর চারজনে একসাথে বসে। তখন মীরা কানকে তাদের অ্যাপের ব্যাপারে বললে কান ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায়। এতে মীরা খুবই খুশি হয়, কিন্তু রান কানকে সাইডে নিয়ে যায় আর বলে, তোমার আমার অ্যাপে ইনভেস্ট করার ইচ্ছা হলো কেন? কান বলে, আমার কোনো ইচ্ছা ছিল না তোমার অ্যাপে ইনভেস্ট করার জন্য, কিন্তু দাও যখন আমাকে বলল তোমাদের কন্ডিশন ঠিক নেই আর ও তোমাদের হেল্প করতে চাই, তাই আমি ওর বলাতে তোমার হেল্প করার জন্য রাজি হয়েছি। আমার কোনো ইচ্ছা ছিল না তোমার কোম্পানিতে টাকা লাগানোর। এটা শুনে রান খুবই রেগে যায়, কারণ কান একটু বেশি অ্যাটিটিউড দেখাচ্ছিল। তাই রান বলে, আমাদের তোমার দয়ার কোনো দরকার নেই, আমরা কোনো না কোনো রাস্তা ঠিক বের করব। আর হ্যাঁ, আমি জানতে চাই যে তুমি কি দাওকে চিট করছো, কারণ আমি তোমাকে একটি মেয়ের সাথে মলে দেখেছিলাম, যার সাথে তুমি বেশ এনজয় করছিলে। যদি তুমি ডাওকে চিট করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এতে দুজনের মধ্যে ঝামেলা হতে লাগে। তখন দাও ও মীরা এসে দুজনকে শান্ত করে। দাও বলে, তুমি কেন কানের সাথে লড়াই করছো? রান বলে, আমি কানকে কোনো মেয়ের সাথে মলে দেখেছিলাম, মনে হয় এ তোমাকে চিট করছে। তখন ওখানে ওই মেয়েটির এন্ট্রি হয়।
যার সাথে কান মলে ঘুরছিল। রান বলে এই মেয়েটার সাথে মিলেই কান তোমাকে চিট করছে। দাও তাকে বলে এটা কানের দিদি ন্যান্সি। যা শুনে রান শকড হয়ে যায়। সে নিজের ভুল বুঝতে পারে কানের কাছে ক্ষমা চায় এবং এদের ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। তারপর সবাই ওখান থেকে চলে যায়। পরে মীরা রানকে বলে তোমার ওখানে অত বড় সিন ক্রিয়েট করার কি দরকার ছিল? তুমি জানো তো যে মিস্টার কান আমাদের কোম্পানিতে ইনভেস্ট করছে। উনি যদি তোমার জন্য রেগে যেতেন তাহলে আমরা কি করতাম? রান বলে আমি জানি আমাদের টাকার দরকার, কিন্তু আমার ওর কাছ থেকে টাকা নেওয়ার একদম ইচ্ছা নেই, কারণ ও নিজের ইচ্ছাতে আমাদের অ্যাপে ইনভেস্ট করছে না, বরং দাওয়ের বলাতে করছে, আর আমি দাওয়ের কোনো হেল্প নিতে চাই না। মীরা বলে বন্ধুই তো বন্ধুর বিপদে সাহায্য করে, দাও যদি হেল্প করতে চাই তো তুমি বারণ করছো কেন? কখনো তো অন্যের ব্যাপারে না ভেবে নিজের কথাও ভাবো, আমার কথা ভাবো, আমাদের কোম্পানির কথা ভাবো। তুমিও জানো যে এখন আমরা টাকা না পেলে আমরা পুরোপুরি শেষ হয়ে যাব। এখানে দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায়। মীরার মনে হয় রান এখনো দাওকে যতটা ইম্পর্টেন্স দেয় ততটা তাকে ইম্পর্টেন্স দেয় না। রান দাওয়ের জন্য সবকিছু করতে পারে, এমনকি নিজেকে শেষও করে দিতে পারে। অন্যদিকে ন্যান্সি কান ও দাওয়ের সম্পর্ক ভাঙার জন্য দাওকে কল করে কানের বাড়িতে ডেকে নেয় এবং ওখানে আসার পর ন্যান্সি দাওকে বুঝিয়ে দেয় যে তারা দুজন শুধুমাত্র ভাই বোনই নয়, বরং একে অপরের বেড পার্টনার। এটা দেখে দাও তো পুরোপুরি স্পিচলেস হয়ে যায়, কারণ সে কখনোই ভাবেনি কান তাকে এইভাবে চিট করবে। তাই সে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় এবং রানকে কল করে। এদিকে রান মীরার সাথে মিটিংয়ে ব্যস্ত ছিল। তখন রানের ফোনে দাও বারে বারে কল করছিল। এটা দেখে মীরা ফোনটা লুকানোর চেষ্টা করে, কিন্তু রান ফোনটা দেখে নেয়। সে দাওয়ের ফোনটা ধরলে দাও কিছু না বলে শুধু কান্না করে আর তাকে দেখা করতে আসতে বলে। এতে রান একদমই নিজেকে স্থির রাখতে পারে না এবং মধ্যেখানে মিটিং বন্ধ করে বেরিয়ে যায়। তারপর এসে দাওকে হাঁক করে বলে কি হয়েছে, তো দাও তাকে সব সত্যিটা বলে দেয়। এতে রানের কানের উপরে খুবই রাগ হয় এবং সে দাওকে বুঝিয়ে সুঝে তার বাড়িতে ছাড়তে যায়। তখন ওখানে কানও চলে আসে দাওকে মানানোর জন্য। রান তাকে দেখা মাত্রই এতটাই রেগে যায় যে সোজা এসে তাকে ঘুষি মেরে দেয়। এতে দুজনের মধ্যে লড়াই হতে লাগে। তখন দাও মধ্যে এসে কানকে বলে চুপচাপ এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর আমি তোমার চেহারাও দেখতে চাই না বলে তাকে বাড়ি থেকে বার করে দেয়। এরপর রান দাওয়ের ব্যাপারটা সলভ করে বাড়িতে যখন ফিরে আসে তখন মীরা বলে কান আমাদের কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে, এখন আমরা রাস্তায় চলে এসেছি, এখন আর কেউই নেই আমাদের হেল্প করার জন্য। তুমি জানো তোমার একটা ভুলের জন্য আমরা পুরোপুরি শেষ হয়ে গেলাম। রান বলে তুমি কোনো চিন্তা করো না, আমি অন্য ইনভেস্টর খুঁজছি, এবং সে তাকে বলে কান দাওয়ের সাথে কি করেছে। মীরা বলে এটা ওদের দুজনের ব্যাপার, তোমার ওদের মধ্যে ঢোকার কি দরকার ছিল? তুমি কি একবারও আমাদের দুজনের কথা ভাববে না? কিন্তু না, তোমার মাথাতে তো দাও ঘুরছে, তাই তুমি ওকে ছাড়া আর কিছু কথা ভাবতেই পারো না। রান তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মীরা একদমই চুপ হয় না, বরং তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেয় এবং চলে যাচ্ছিল। তো রান তাকে থামাতে চায় যে আমি তোমাকে খুবই ভালোবাসি। মীরা বলে তুমি আমাকে নয় বরং ওই দাওকে ভালোবাসো, তাই জন্যই তো ওর ছোটখাটো ব্যাপারে তুমি এতটা চিন্তিত হয়ে যাও আর ওর কাছে দৌড়ে চলে যাও। তোমার জীবনে আমার কোনো জায়গায় নেই, তাই আমি এই সম্পর্ক এখানেই শেষ করছি বলে ওখান থেকে চলে যায়। আর বেচারা রান দেখতেই থাকে, কিন্তু সে হার মানে না, বরং বারবার মীরাকে কল করে আর তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু মীরা তার ফোন ধরে না। এরপর রান ও দাও বাকি ফ্রেন্ডসদের সাথে পার্টি করে, যেখানে সবাই কানকে উল্টাপাল্টা বলে যে ও দাওয়ের সাথে এরকম কি করে করতে পারে। পরে দাও রানকে বলে মীরা কোথায়, ওকে দেখা যাচ্ছে না তো। রান বলে মীরা আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, ও বাড়ি ছেড়ে চলে গেছে। দাও বলে তাহলে তুমি এখানে কি করছো? তোমার মীরার পিছনে যাওয়া উচিত, ওকে মানানোর চেষ্টা করা উচিত। রান বলে তার আর কোনো দরকার নেই, কারণ আজ মীরা আমাকে যা বলেছে তাতে আমি বুঝতে পেরেছি যে আমি কোনোদিনই মীরাকে ভালোবাসিনি, আমাদের দুজনের মধ্যে শুধুমাত্র অ্যাট্রাকশন ছিল। দাও বলে এসব তুমি কি ফালতু কথা বলছো? রান বলে তুমি জানো আমার জীবনের সবচেয়ে বড় আফসোস কি? ওই দিন যখন তুমি আমার সাথে থাকতে চেয়েছিলে আর আমার সাথ চেয়েছিলে, আর আমি ভিতুর মতন পালাচ্ছিলাম, কারণ তখন আমি তোমাকে নিজের প্রবলেমে টানতে চাইনি, কিন্তু তখন আমার তোমাকে হ্যাঁ বলে দেওয়া উচিত ছিল। যদি আমি ওই দিন তোমাকে হ্যাঁ বলে দিতাম তাহলে
আজ তুমি আমার জীবনে থাকতে। এটা শুনে দাও শকড হয়ে যায় এবং বলে, এখন এসব কথার কোনো মানে নেই, যাও গিয়ে মীরাকে মানাও আর এসব ফালতু ভাবনা চিন্তা মাথা থেকে বার করে দাও বলে সে ওখান থেকে চলে যায়। আর কিছুদিন পর মীরা রানের বাড়িতে এলে রান বলতেই যাচ্ছিল যে তুমি ব্রেকআপ চাইলে আমি তোমার সাথে ব্রেকআপ করে দিতে পারি কি, তখনই মীরা বলে যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। এটা শুনে রান তো খুবই শকড হয়, কিন্তু সে খুশিও ছিল যে সে ফাইনালি বাবা হতে পারছে। এরপর রান ও মীরার বিয়ে হয়ে যায় আর এদের লাইফ ভালোই চলছিল, কিন্তু এদের মধ্যে এতটাও আনন্দ ছিল না যতটা হওয়া উচিত ছিল। ধীরে ধীরে রানের বিজনেসও ভালো হতে লাগে। অন্যদিকে দাওয়ের জীবনও ভালোই চলছিল, সে ধীরে ধীরে নিজের কেরিয়ারে সাকসেসফুল হতে লাগে। অন্যদিকে জ্যাং এখনো লিনের পেছনে পড়ে থাকে আর তাকে পটানোর পুরোপুরি চেষ্টা করে এবং ক্ষমাও চায়, কিন্তু লিন তাকে কোনো সুযোগই দেয় না, কারণ আগের বার জ্যাং তার সাথে যা করেছিল তা সে এখনো ভুলতে পারেনি, বরং তার মনে হয় জ্যাং আবার তাকে ধোঁকা দিবে। এরপর লিন দাওকে জিজ্ঞাসা করে, তুমি কবে থেকে রানের সাথে দেখা করনি? তুমি কি ওর ওপর রেগে আছো? দাও বলে, তুমি তো সবকিছু জানোই, তাহলে জিজ্ঞাসা করছো কেন? আমার নিজেকে সামলাতে একটু সময় লাগবে, হয়তো আমাদের ভাগ্যে একসাথে লেখাই নেই, তাই জন্যেই হয়তো এরকম হচ্ছে। এরপর রান মীরার চেক আপ করাতে নিয়ে আনে, যেখানে দাও দাদির চেক আপের জন্য এসেছিল। দাদি এদের একসাথে দেখে এদের খুব করে ব্লেসিংস দেয় এবং তাদের জন্য খুশি হয়, কিন্তু এখানে রান দাওকে দেখে খুশি হচ্ছিল এবং তাকে খুব ভালোবাসার চোখে দেখছিল। এটা মীরা নোটিস করে আর বুঝতে পারে রান এখনো দাওকে পছন্দ করে। এরপর মীরা চেক আপ করে বাড়িতে আসে আর সে মুড অফ হয়েছিল। রান বলে, কি হয়েছে? মীরা বলে, তুমি এখনো দাওকে পছন্দ করো তাই না? সে বলে, এইসব তুমি কি বলছো, আমরা শুধুমাত্র বন্ধু। মীরা বলে, আমার সামনে মিথ্যা বলো না, আমি জানি তুমি এখনো দাওকে পছন্দ করো। এতে দুজনের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। পরে রান মীরাকে ভালোভাবে বোঝায় যে আমার জীবনে এখন তুমি আর আমাদের বেবি ছাড়া আর কারো জায়গা নেই, তাই নিজেকে ইনসিকিউর ফিল করা বন্ধ করো। এরপর জ্যাং ও রান একসাথে জিমে যায়। তখন জ্যাং তাকে বলে, আমি জানি তুমি মীরাকে বাচ্চাটির জন্যই বিয়ে করেছো, তুমি মীরাকে ভালোবাসো না, এটা তোমার চোখ দেখেই বোঝা যায়। রান বলে, এগুলো তুমি কি বলছো? এখন আমি বিবাহিত আর আমার জীবনে মীরা ছাড়া অন্য কোনো মেয়েরই জায়গা নেই, এইসব ফালতু কথা বলো না। জ্যাং বলে, তুমি নিজেকে বোঝাতে পারবে, কিন্তু নিজের মনকে কি করে বোঝাবে? রান বলে, চুপ করো, এইসব কথার এখন আর কোনো দাম নেই। এরপর জ্যাং আবার লিনের পেছনে যায় আর বলে, আমি জানি আমি অন্যায় করেছি, তোমার মনে কষ্ট দিয়েছি, এই জন্মে হয়তো আমি ক্ষমা পাবো না, কিন্তু প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও। লিন বলে, তুমি চাও আমি তোমাকে আবার সুযোগ দিই আমার মনটা ভাঙার জন্য? আমার এতটাও সাহস নেই, তাই তুমি আমার পেছন ছেড়ে দাও বলে যেতে গিয়ে পা মুচকে পড়ে যায়। তো জ্যাং তার খুবই খেয়াল রাখে, এতে লিন তার প্রতি ইমপ্রেস হয়। এটা জ্যাং নোটিস করে, তাই বলে, আমি জানি তুমি আজও আমাকে লাইক করো। এটা শুনে লিন রেগে গিয়ে যা না তাই বলতে লাগে। এতে জ্যাং তাকে জোর করে কিস করে দেয়। তো লিন রেগে গিয়ে তাকে একটা টেনে চড় মেরে ওখান থেকে চলে যায়। এদিকে কান আবার দাওকে মানাতে আসে আর বলে, প্লিজ আমার লাইফে ফিরে এসো, আমি নেক্সট টাইম তোমাকে ধোকা দেব না। তো দাও তার জীবনে আসবে না বলে জানিয়ে দেয় এবং তাকে এটা ওটা কথা শোনায়। তখন লিন এসেও কানকে উল্টাপাল্টা কথা বলতে লাগে, কিন্তু কান যেতেই চায় না, বরং দাওকে মনে করাতে লাগে যে সে তাকে কতটা দয়া করেছে। আজ দাও যা কিছু আছে তা শুধুমাত্র তার দয়াতেই। সে সবার সামনে দাওকে ইনসাল্ট করছিল। এটা দেখে লিন রেগে গিয়ে বালতি ভর্তি জল তার গায়ে ঢেলে দেয়। এতে কান রেগে গিয়ে লিনের সাথেই লড়াই করতে চলে আসে। তো দাও মধ্যে সে কানকে বলে, প্লিজ আমার জীবন থেকে বেরিয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমি কোনোদিনই তোমাকে ক্ষমা করব না। কান ওখান থেকে চুপচাপ চলে যায়। দাও লিনকে জড়িয়ে ধরে খুবই কান্না করে। লিন তার মুড ঠিক করতে রেস্টুরেন্টে নিয়ে আনে কি তারা ওখানে রান ও মীরাকে একসাথে লাঞ্চ করতে দেখে, যেখানে রান মীরার খুব কেয়ার করছিল। এগুলো দেখে দাওয়ের মাথায় খারাপ হয়ে যায়। তার মনে হয় সে আর এখানে থাকতে পারবে না আর এখান থেকে চলে যাওয়াটাই তার ঠিক হবে। এরপর দাও নিজের অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতে নিজের জীবন সুন্দর করার ডিসাইড করে। তাই তার বন্ধুরা তাকে ফেয়ারওয়েল পার্টি দেয়, যেখানে রানেরও আসার কথা ছিল, কিন্তু সে আসে না দাওকে গুড বাই জানাতে। এতে করে দাও স্যাড হয়ে ওখান থেকে চলে যাচ্ছিল কি সামনে থেকে রান আসে আর দুজনা অনেক কথা বলে আর নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে আর এরা আবারও বন্ধু হয়ে যায়। পরের দিন দাও তার পুরো ফ্যামিলিকে গুড বাই জানিয়ে চায়নাতে চলে যায়, কারণ সে এখন থেকে চায়নাতেই কাজ করবে। এরপর রানের লাইফ নর্মালি চলছিল।
কিন্তু হঠাৎই মীরার সময়ের আগেই ডেলিভারির পেন উঠে যায় আর মীরার বেবি প্রিমেচিওর জন্ম হয় এবং জন্ম হয়ে হয়েই সে পৃথিবী ছেড়ে চলে যায়। যেই ধাক্কাটা এরা দুজনাই সহ্য করতে পারে না। তারপরও রান মীরাকে সামলানোর চেষ্টা করে আর কোনো রকমে দুজনা আবার নিজেদের জীবন কাটাতে শুরু করে দেয়। কিন্তু এদের দুজনার একসাথে আর সম্পর্ক ভালোভাবে কাটে না। এতে মীরা বলে, এখন আর আমাদের সম্পর্কে কিছুই বেঁচে নেই, আমি এই সম্পর্কটা এখানেই শেষ করতে চাই। কিন্তু রান এটা করতে চায় না। তাই বলে, আমি জানি তুমি আমাদের বেবি চলে যাওয়াটা মেনে নিতে পারছো না, কিন্তু এই জন্য আমরা বেঁচে থাকা তো ছেড়ে দিতে পারি না। আমরা আবার চেষ্টা করব, প্লিজ আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দাও। মীরা বলে, তুমিও তো জানো যে এই বাচ্চাটা আসার আগেই আমাদের ব্রেকআপ হয়ে গেছিল। এই বাচ্চাটা যদি পৃথিবীতে না আসতো তাহলে তুমি কোনোদিনই আমাকে বিয়ে করতে না, আর আমরা দুজন একসাথে আসতাম না। আর এখন বাচ্চাটা আর নেই, তাই সম্পর্কটা টিকিয়ে রাখানো কোনো কারণ নেই। আর আমরা দুজনেই জানি যে এই বিয়েতে আমরা দুজনেই হ্যাপি নেই। এতে রান এগ্রি করে আর এখান থেকেই দুজনা আলাদা হয়ে যায়। এদের ডিভোর্সও হয়ে যায়, তবুও এদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থেকে যায় আর এরা একসাথে কোম্পানি রান করে। এবং কিছু মাস পরে মীরার নতুন বয়ফ্রেন্ডও হয়ে যায়, যার সাথে সে খুবই আনন্দে থাকে। আর মীরাকে এত হ্যাপি দেখে রানও তার জন্য খুশি হয়। 2 বছর পর মীরা রানকে বলে, দাও ফিরে আসছে, তুমি এবার ওকে নিজের ফিলিংস বলে দিও আর ওকে বুঝিয়ে দিও যে তুমি ওকে কতটা ভালোবাসো। এবার এই সুযোগটা হাতছাড়া করো না। এরপর দাও রানকে ভিডিও কল করে কথা বলছিল কি দাওয়ের কলিগ ওখানে কথা বলতে আসে। এদের একসাথে দেখে রানের মনে হয় এদের মধ্যে আবার কিছু চলছে না তো। এতে সে খুবই চিন্তায় পড়ে যায় এবং লিনের সাথে কথা বলতে আসে দাওয়ের ব্যাপারে, যে ওর কাউরির সাথে চক্কর চলছে কিনা। তো লিন তাকে টিস করার জন্য বলে, আমি জানি না, হয়তো কাউরির সাথে ওর চক্কর চলতেও পারে। এতে রান খুবই আপসেট হয় আর তখনই ওখানে জ্যাং চলে আসে লিনকে মানাতে, কারণ সে এখনো লিনকে পছন্দ করে। কিন্তু লিন আবারও তাকে দেখে রেগে যায়। এরপর দাও থাইল্যান্ডে ফিরে আসে, তাকে দেখে তার ফ্যামিলি খুবই খুশি হয়। এরপর তারা একসাথে ডিনার করতে বসে। কি চায়না থেকে দাওয়ের ওই কলিগটা এখানে এন্ট্রি নেয়। তাকে দেখে দাও তো পুরোই শকড হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি আমার ফ্যামিলির সাথে দেখা করতে এসেছিলাম, তাই ভাবলাম তোমার সাথেও দেখা করে যাই। দাও তার সাথে তার ফ্যামিলির পরিচয় করিয়ে দেয়। তখন ওখানে রান আসে দাওকে নিজের মনের কথা বলতে, কিন্তু এখানে দাওকে অন্য ছেলের সাথে দেখে সে মনে করে এরা সত্যি ডেট করছে। তাই সে ফুলগুলো বাইরে রেখে ভেতরে আসে দাওয়ের সাথে দেখা করতে। দাও তাকে দেখেই খুশি হয়ে যায়। তারপর সবাই একসাথে ডিনার করতে বসে। তারপর রান দাওকে নিজের ফিলিংস বলবে কি ওখানে ওই ছেলেটি চলে আসে। এতে রানের মনে হয় এবারও তার আর কোনো চান্স নেই, তাই সে দুঃখী হয়ে চলে যায়। এদিকে ওই ছেলেটি দাওকে প্রপোজ করে দেয়, যা শুনে দাও পুরো স্পিচলেস হয়ে যায়। এরপর দাওয়ের দিদি রানের ছেড়ে যাওয়া ফুল দেখে সেটাকে নিয়ে আনে। দাও ফুলগুলো দেখে বুঝে যায় যে রান আজ তাকে নিজের মনের কথা বলতে এসেছিল। এতে সে ইমোশনাল হয়ে রানের সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে জ্যাং আবার লিনকে ভ্যালেন্টাইন ডেতে প্রপোজ করে যে প্লিজ আমার লাইফে ফিরে এসো, কিন্তু লিন আবারও তাকে রিজেক্ট করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন জ্যাং বলে, আজ যদি তুমি হ্যাঁ না বলো তাহলে তুমি আর কোনোদিনও আমার চেহারা দেখতে পারবে না, বলে সে ওখানে থাকা সি ফুডগুলো খেয়ে নেয়। আর লিন যেহেতু জানতো যে তার সি ফুডে অ্যালার্জি আছে, তাই সে নিজের ব্যাগ থেকে ওষুধ বার করে তাকে খাইয়ে দেয়, কারণ সে জানতো যে জ্যাংয়ের সি ফুডে অ্যালার্জি আছে। তাই সে সবসময় নিজের ব্যাগে ওষুধ রাখতো, যা দেখে জ্যাং তো খুবই খুশি হয় আর বলে, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। আর লিনও এবার তার লাভ অ্যাকসেপ্ট করে। অন্যদিকে দাও রানের বাড়িতে এসে ডাইরেক্ট তাকে নিজের মনের কথা বলে দেয়। এতে রানের তো খুশির কোনো ঠিকানাই থাকে না এবং ফাইনালি এদের দুজনের লাভ স্টোরি স্টার্ট হয়। এদের এত বছরের না পাওয়া ভালোবাসার এখন মিলন হলো। আর এখানেই এই কিউট এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। বন্ধুরা, আমার প্রথমে কোশ্চেন ছিল যে একজন ছেলে আর একটি মেয়ে কি কোনোদিনও বেস্ট ফ্রেন্ড হতে পারে? তো আমার উত্তর না, কারণ আমার মনে হয় না যে একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিনই বেস্ট ফ্রেন্ড হতে পারে। তাদের কোনো না কোনো সময় এসে তাদের একে অপরের প্রতি ভালোবাসা হয়েই যায়। তোমাদের এই ব্যাপারে উত্তর প্লিজ কমেন্টে জানিয়ে দিও। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।